ইউনিভার্সিটির সার্টিফিকেট তোলার জন্য প্রথমে আপনাকে survey.du.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এমন একটি ইন্টারফেস পাবেন। যদি আপনার রেজিস্ট্রেশন আগে থেকে করা থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক না করে লগ ইনে আপনি ক্লিক করুন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা ছিল আগে থেকে, সেজন্য আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর ইমেল দেবো, আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন করবো। লগ ইন করার পর আমার এমন একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনি দেখবেন যে সবার উপরে প্লাস চিহ্ন দিয়ে গাঢ় নীল একটি লেখা আছে সনদপত্র উত্তোলন। আমি এইখানে ক্লিক করবো, সনদপত্র উত্তোলনে ক্লিক করবো। সনদপত্র উত্তোলনে ক্লিক করার পর আমি আমার বাকি ধাপগুলো অনুসরণ করবো। যদি আপনি মার্কশিট উত্তোলন করতে চান তাহলে মার্কশিটের জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমার সনদপত্র বা সার্টিফিকেট লাগবে তাহলে আমি সনদপত্রে প্রথমে ক্লিক করবো। ক্লিক করার পর আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে তারা হচ্ছে যে কোন ধাপে আপনাকে কী করতে হবে এগুলো বিস্তারিত তারা বলে দিয়েছে এবং কোন ধাপে আপনার কী কী কাগজপত্রগুলো লাগবে এবং এই কাগজপত্রগুলো কোথায় আপনি জমা দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের বা রেজিস্ট্রেশন বিল্ডিং, যেটা আমরা বলে দিই রেজিস্টার বিল্ডিং, বা প্রশাসনিক ভবনের 3 নম্বর 309 নং কক্ষে আর কি, তৃতীয় তলা 309 নম্বর কক্ষে আপনার যাবতীয় কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। এবং এখানে তারা বলে দিয়েছে যে আবেদনপত্রের সাথে আপনি কী কী কাগজপত্রগুলো জমা দেবেন। অবশ্যই আপনারা ওয়েবসাইট থেকে সবগুলো কাগজপত্র দেখে নেবেন যে কী কী কাগজপত্রগুলো আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে, কোনগুলো আপনাদের সত্যায়িত করতে হবে। কারণ দেখা যাবে কি আপনি দূর থেকে যাবেন, দেখা গেলো কি আপনার কাগজপত্র অসম্পূর্ণ থাকার কারণে আপনার জমাটা দেওয়া গেল না। আচ্ছা, এখন দেখা কী করেন, ধাপ 1-এ আমরা রয়েছি। ওখানে প্রথমে রয়েছে জরুরি কিনা। আমারটা জরুরি। জরুরি ফিস হলো 565 টাকা, আর যদি জরুরি না হয় তাহলে ফি হবে 315 টাকা। তাহলে আমার যেহেতু জরুরি সেই জন্য আমি জরুরিতে ক্লিক করলাম। তারপর সনদপত্রের ধরন নাম দিলাম, মূল সার্টিফিকেট দেবো আমি। এবার প্রতিষ্ঠান অধিভুক্ত বানানো কলেজ, যেহেতু আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত বানানো কলেজ মানে মেডিকেল কলেজের, সেই জন্য অধিভুক্ত বানানো কলেজ দেবো। যদি আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি দেবেন। এরপর হচ্ছে যে ইনস্টিটিউট বা কলেজের নাম, আমি আমার ইনস্টিটিউট বা কলেজের নাম সিলেক্ট করলাম। এবার বিভাগ বা ইনস্টিটিউট কি, বিভাগ বা ইনস্টিটিউট হচ্ছে মেডিকেল। আপনারা যদি কলেজ হয় কলেজ দেবেন, যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটি দেবেন। ডিগ্রির ধরন কি, যেহেতু হচ্ছে মেডিকেল এমবিবিএস ডিগ্রি, যদি বিডিএস হয় তাহলে একই ডিগ্রি একই জায়গায় দেবো আমরা এখানে, ডিগ্রির নাম কি এমবিবিএস। আর যাদের বিডিএস তারা বিডিএস দেবেন। আপনার ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নং, সেশন, পরীক্ষার নাম এগুলো আপনাকে দিতে হবে। এবং পরীক্ষার সন, কত সনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটাও আপনার অ্যাড করে দিতে হবে। এবং কী কী বিষয় ছিল আপনার মানে ফাইনাল পরীক্ষায়, সার্জারি, মেডিসিন এবং গাইনি ছিল আমাদের এমবিবিএসে। পরীক্ষার রোল নম্বর কত ছিল সেটা আমার দিতে হবে। এবার যে সিজিপিএ অথবা বিভাগ অথবা ছিল না, যেহেতু মেডিকেলে কোনো সিজিপি নেই, আমরা দেবো পাস্ট দেবো। এবার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমার ব্যক্তিগত তথ্যের যে প্রোফাইল সেটা চলে আসবে। এর যে আপনি আবেদনকারী, আপনার আবেদনকারী যিনি তার নাম লিখবেন। দেখেন যেহেতু আমি আগে রেজিস্ট্রেশন করা ছিল আমার অটোমেটিক ইংলিশের নামটা চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে। অভিভাবকের মোবাইল নাম্বার দেবেন, ইমেল নাম্বার দেবেন, পিতার নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, ঠিক আছে কিনা। এরপর আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার যাবতীয় তথ্য দেবে, কোন বোর্ডে ছিল, কত সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষার রোল নাম্বারটা কি। এরপর হচ্ছে আবেদনকারীর ছবি, 300x300 পিক্সেলের ছবি দিতে হবে। ছবিটা আমি আগে থেকেই রেডি করে আমার ফোনে রেখে দিয়েছিলাম, যার কারণে এখন হচ্ছে যে আমি ফাইল অপশনে গিয়ে ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা চলে আসছে। এরপর হচ্ছে যে প্রার্থীর মাতার নাম সিলেক্ট করবেন, তার ন্যাশনালিটি সিলেক্ট করবেন এবং হচ্ছে যে তার পরিচয়টা সিলেক্ট করবেন। এভাবে হচ্ছে যে ধাপে ধাপে আপনি কাজগুলো করবেন। আর যারা হচ্ছে যে ইউনিভার্সিটির স্টুডেন্ট না, মেডিকেল কলেজ, তাদের কিন্তু মাস্টার্স নেই, সুতরাং তার প্রিভিয়াস যে পেজটা ছিল সেখানে কিন্তু মাস্টার্সের কথা উল্লেখ ছিল। যেহেতু আমরা মেডিকেল কলেজ আমাদের মাস্টার্স নেই, সুতরাং আমাদের ওইটা লাগবে না। এখন যদি দেখেন যে এখানে প্রার্থীর ব্যক্তিগত তথ্যগুলো আমি পূরণ করতেছি, যে তার ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থির ঠিকানা যদি একই হয় তাহলে উপরে অপশন, এখানে অপশন রয়েছে বর্তমান একই হলে এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। তাহলে এই চেক বক্সে আমি ক্লিক করে দিলাম, যেহেতু যিনি আবেদন করতেছে ওনার হচ্ছে যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এগুলো আমি সবগুলো ফিল আপ করলাম। সবগুলো ফিল আপ করার পর সবার নিচে চলে যাবেন। সবার নিচে গিয়ে দেবেন যে নেক্সট লেখা একটি অপশন রয়েছে, ওই নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার পরবর্তী ইন্টারফেসটা চলে আসবে। পরবর্তী ইন্টারফেসটা চলে আসলে আপনি তখন পরবর্তী ধাপে চলে যাবেন। আমরা এখানে হচ্ছে যে হচ্ছে যে গ্রামের নাম, পোস্ট অফিস লিখলাম, উপজেলা লিখলাম, জেলা লিখলাম, আর তার হচ্ছে যে গ্রাম বা হচ্ছে যে বাড়ির নং কোথায় সেটি আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, লিখে দেওয়ার পর আমি হচ্ছে যে প্রার্থী যেহেতু বর্তমান ঠিকানা আমার স্থায়ী ঠিকানা একই ছিল, সেটাতে আমি উপরে বক্সে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে সেভ নাও আমি ক্লিক করবো। সেভ নাও ক্লিক করবো। সেভ নাও ক্লিক করার পর হচ্ছে যে আমার এটি সেভ হয়ে গেল।
সেভ হয়ে গেল। দেখেন আমাকে নিউ সার্টিফিকেট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে যে আমি আবার সেভ নাওয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এই ইন্টারফেসটা চলে আসলো। ইন্টারফেসটা চলে আসার পর জেনারেট ইনভয়েস, আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো চেক করবেন। ইনফরমেশনগুলো চেক করার পর জেনারেট ইনভয়েস এই অপশনে আপনি ক্লিক করবেন। জেনারেট ইনভয়েসে ক্লিক করার পর তারা হচ্ছে যে আপনাকে পেমেন্ট ইনভয়েস ডাউনলোড করার একটা অপশন দেবে। তারপর আপনি পেমেন্ট ইনভয়েসটা ডাউনলোড করার পর জনতা ব্যাংকে গিয়ে আপনি টাকাটা জমা দেবেন। যদি জরুরি হয় তাহলে 565 টাকা জমা দিতে হবে, আর যদি জরুরি না হয় তাহলে 315 টাকা আপনাকে জমা দিতে হবে। তো ব্যাংকে যখন যাবেন অবশ্যই আপনার সাথে করে বাংতি টাকা নিয়ে যাবেন, কারণ তারা হচ্ছে যে ব্যাংকে গেলে দেখা যায় যে তারা বাংতি টাকা দিতে। জেনারেট ইনভয়েস আমি ক্লিক করলাম। জেনারেট ইনভয়েসে ক্লিক করার পর প্রসিড টু জেনারেট ইনভয়েস এই অপশনটি আমার চলে আসলো। এখন যেটা করতে হবে আমার প্রসিড টু জেনারেট ইনভয়েস এই অপশানে আমি ক্লিক করলাম। আমাকে শিওর করতে বলতে আমার একটু প্রবলেম দেখাচ্ছে, প্রবলেমটা সলভ হয়ে যাবে আমার এখানে। অনেক সময় যে আপনার এরকম প্রবলেম দেখাইতে পারে, যদি প্রবলেম দেখায় তাহলে আপনি আবার নতুন করে শুরু করবেন। নতুন করে শুরু করার পর হচ্ছে যে আপনার সমস্যাটুকু সমাধান হয়ে যাবে আশা করি। তো যেহেতু আমারটা এখনও প্রবলেম করছে, আমি একটু ওয়েট করতেছি। ওয়েট করার পর আমি নতুন করে আবার হচ্ছে যে ইনফরমেশনগুলো দেওয়ার পর আমি একটু ওয়েট করার পর দেখেন আমার হচ্ছে ইনভয়েস ফর দিস এপিসোড জেনারেট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে যে আমি ওয়েট করব। ওয়েট করার পর আমি পেমেন্ট ইনভয়েস যেটা চেক ব্যাঙ্ক পেমেন্ট স্ট্যাটাস, এটা আমি ডাউনলোড ইনভয়েস যে অপশানটি রয়েছে এটি আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর এই ইনভয়েসটি নিয়ে আমি ব্যাঙ্কে যাবো, ব্যাঙ্কে টাকা জমা দেবো। টাকা জমা দেওয়ার পর চেক পেমেন্ট স্ট্যাটাস ফর ব্যাঙ্ক এই অপশানে আমি রাতের বেলায় ক্লিক করব। ক্লিক করার পর আমার 3টা অপশন দেখাবে ডাউনলোড করার জন্য, 3টা কাগজ। ওই 3টা কাগজটা হচ্ছে যে আমি তখন দেবো যে পিএসসিবিটা আমি দেখলাম, এটা হচ্ছে যে আপনি ব্যাঙ্কে জমা দেবেন, তারা একটা টাকা জমা নিয়ে একটা নিজেরা জমা নেবে আর একটা আপনাকে দিয়ে দেবে। ওইটা পরে আপনাকে দিয়ে তারপর জমা দিতে হবে। আচ্ছা, আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমার ব্যাংকে টাকা জমা দেওয়া কমপ্লিট। এখন আমি রাতের বেলায় আবার লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন আমার পরীক্ষার নাম ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন বিষয় সার্জেন্ট। এটা ডান দিকে আমি স্ক্রল করে যাব। ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর আপনি দেখেন একটা অপশন পাবেন, ভিউ লেখা একটি অপশন পাবেন। ভিউ লেখা অপশনে আপনি ক্লিক করবেন। ভিউ লেখা অপশনে ক্লিক করার পর আপনি নতুন আরেকটি, এখানে আপনার আবেদনের তথ্য দেখাচ্ছে, আপনি কত তারিখ আবেদন করেছেন, আপনার ইনভয়েস কত তারিখ তৈরি হয়েছে, স্ট্যাটাস কী, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন মানে আপনি নিজে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন যেটা পেন্ডিং রয়েছে, কারণ যেহেতু টাকা জমা দেওয়া হয় নাই। ঠিক আছে, আমারটা হচ্ছে যেহেতু টাকা জমা দেওয়া হয়ে গেছে রাতের বেলা আমি ভিউ অপশানে ক্লিক করব। এই ভিউ অপশানে ক্লিক করলাম। ভিউ অপশনে ক্লিক করার পর আপনি এরকম একটি নতুন ইন্টারফেস পাবেন যে আপনি ধাপ 3-এ অবস্থান করছেন। ঠিক আছে, আমি আবার স্ক্রল করে নিচে যাবো। এখানে তারা হচ্ছে প্রথমে যে কী করতে হবে এসব নির্দেশনাগুলো তারা এখানে দিয়েছে। এত কিছু আসলে দেখার সময় নেই আমাদের। আমরা কী করলে কী করতে হবে, কী করা যাবে না, কী করতে হবে এগুলো তারা বিস্তারিত ক করে দেওয়া যায়। মূল সার্টিফিকেটের জন্য আপনার কী কাগজ লাগবে, আপনি যদি মূল সার্টিফিকেট না তুলতে চান ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য কী কাগজ লাগবে, মূল সার্টিফিকেট হারিয়ে গেলে আপনার কী কাগজ লাগবে, এইসব জিনিসগুলো তারা বিস্তারিত তারা তথ্য দিচ্ছে। আমার তারা দরকার দেন ডাউনলোড ফর্ম একটা অপশন আছে, এই যেন ক খ গ 3টা অপশন রয়েছে। এই 3টা অপশন আমি থেকে 3টি কাগজ ডাউনলোড করে নেব। এই 3টি কাগজ ডাউনলোড করার পর এই 3টি কাগজ আমি আমার স্বাক্ষর দেবো, প্রিন্সিপালের স্বাক্ষর নেব, প্রিন্সিপালের সই নেব, এগুলোকে আমি সত্যায়িত করবো। 3 কপি পাসপোর্টের ছবি আমি সত্যায়িত করব। তারপর যাবতীয় বিষয়গুলো নিয়ে আমি তখন পরের দিন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিং বা রেজিস্ট্রার বিল্ডিংয়ের 309 নম্বর রুমে আপনি চলে যাবেন। এই 309 নম্বর রুমে আপনি সকাল সকাল জমা দেওয়াটা আসলে কোনো প্যারা না। দেখবেন যে সবসময় হচ্ছে যে খালি থাকে। আপনি যদি 10টা থেকে 12টার মাঝে যান তোমার মোটামুটি আপনি খালি পাবেন। দেখেন আমি ওই কাগজটা ডাউনলোড করার পর আমার এরকম কাগজটা দেখা যাচ্ছে, আপনার ছবি টবি সহ সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনার তারপরে যারা জরুরি ভিত্তিতে করতে চান তাদের ক্ষেত্রে হলো যে সমস্ত কাগজগুলো, যে যাবতীয় কাগজপত্রগুলো যা যা লাগবে সবগুলো আগেই আপনারা রেডি করেন সকাল 10টা থেকে 11টার মাঝে। হ্যাঁ,
রেজিস্টার বিল্ডিংয়ের 309 নম্বর রুমে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনার কাগজপত্রগুলো সাবমিট করতে পারবেন। তারা ওই দিনই দেখবেন যে আপনাকে দুপুরে 1টা থেকে 2টার মধ্যে আপনাকে সার্টিফিকেট দেবে। যারা দূরের যারা রয়েছেন তাদের হচ্ছে যে এটা শ্রেয়, কারণ হচ্ছে যে বারবার যাওয়া আসা করাটা আসলে ঝামেলা। সেই জন্য হচ্ছে যে যারা দূরে রয়েছেন তারা হচ্ছে যে সব কিছু রেডি করে সকাল 11টার মধ্যে রেজিস্টার বিল্ডিংয়ে চলে যাবেন। তারপর 3তলা 309 নম্বর রুমে জমা দেবেন। জমা দেওয়ার সময় বলে দেবেন যে আপনি দূর থেকে এসেছেন, আপনার আজকেই লাগবে। তখন তারা হচ্ছে আজকেই আপনাকে সকল কাজ সম্পন্ন করে সার্টিফিকেট আপনার হাতে তুলে দেবে। কারণ হচ্ছে যে আপনার বারবার যাওয়া, আপনার হচ্ছে একটা গাড়ি ভাড়ার একটা খরচ রয়েছে, পরিশ্রমের একটা ব্যাপার স্যাপার রয়েছে, আপনার সময়ের একটা ব্যাপার স্যাপার রয়েছে। সুতরাং যারা দূর থেকে যাবেন তাদেরকে আমি পরামর্শ দেব তারা অবশ্যই জরুরি আবেদন করবেন, তাহলে আপনার বেশি হ্যাসেল পোহাতে হবে না। আর এইটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ নিজের ফোন দিয়ে করতে পারবেন। এটার জন্য আপনাকে দোকানে গিয়ে 200-300 টাকা আর খরচ করতে হবে না। আপনার জাস্ট একটি স্মার্টফোন হলে হবে। আর হচ্ছে যে পাসপোর্ট সাইজের যে ছবিটি রয়েছে সেই ছবিটা হচ্ছে যে আপনি ফোনে হচ্ছে যে resize.com-এ গিয়ে 300x300 পিক্সেলে কনভার্ট করে নিতে পারবেন। কনভার্ট করে আপনি কী করবেন, একটা পিডিএফ বানাবেন। সেই পিডিএফটা গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। গুগল ড্রাইভে সেভ করে রাখার পর গুগল ড্রাইভে ডাউনলোড করে রাখবেন। আর ডাউনলোড করে রাখার পর যখন আপনার ওই ফাইল চুজ অপশানে যাবেন, ওই অপশানে যাবেন আপনার ফাইলটা চলে আসবে, তখন ছবিটা আপনি ক্লিক করে দেবেন, অটোমেটিক ছবিটা আপনার এখানে সেট হয়ে যাবে। এইভাবে হচ্ছে যে আপনারা যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।